জামাত এনসিপি বিপুল ভোটে জিততে যাচ্ছে। তারা সরকার গঠন করবে, ক্ষমতা আসবে। এটা বিএনপিও জানে, তারেক রহমান জানে। এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে খুনের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে। আপনাদের লঙ্গি খুলে দেব, আপনাদের চরিত্র উন্মোচন করে দেব। ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা শফিকুর রহমানের। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী স্পষ্টভাবে ঘোষণা করেছেন জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো। খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। প্রথম খবরটা হচ্ছে, প্রিয় দর্শক, নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি আছে। এর মধ্যে জামাতের আমির শফিকুর রহমানের একটি কথাকে কেন্দ্র করে রাজনীতির মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, সকলের মনে একটি জল্পনা কল্পনা ছিল যে 10 দলীয় ঐক্যজোট যদি ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় আসতে পারে, তাহলে তাদের মধ্যে থেকে কে প্রধানমন্ত্রী হবে বা কাকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা দেওয়া হবে। প্রিয় দর্শক, জামাতের আমির শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু বলে দিয়েছেন, যদি 10 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসতে পারে বা নির্বাচনে জয়যুক্ত হতে পারে, তাহলে এনসিপির নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসাবে এবং তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবে। প্রিয় দর্শক, অনেকদিন আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে এখন বাংলাদেশ চলাবে তরুণরা বা তরুণদের দিয়েই বাংলাদেশ বা তরুণদের কাছেই বাংলাদেশ নিরাপদ। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাকে কেন্দ্র করে জামাতের আমির শফিকুর রহমান কিন্তু 10 দলীয় যে ঐক্যজোট রয়েছে নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব দেবে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি 10 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 10 দলীয় ঐক্যজোটের সাথে কোনো বিশেষ একটি পদে থেকে বাংলাদেশে থেকে যাবে, নাকি নির্বাচনের হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে চলে যাবে? তা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এর সাথে সাথে ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সর্বশেষ বিভিন্ন জরিপে জাতীয় নির্বাচনের আগে বড় কোনো জরিপ আর আসবে না। যে জরিপ চলছে ওইটারই চূড়ান্ত ধাপটা আসবে। যে জরিপ চলছে বা সর্বশেষ যতগুলো জরিপ দেখেছি সবগুলো জরিপে দিবালোকের ন্যায় স্পষ্ট, জামাত এনসিপি বিপুল ভোটে জিততে যাচ্ছে। তারা সরকার গঠন করবে, ক্ষমতা আসবে। এটা বিএনপিও জানে, তারেক রহমান জানে। এই জন্য তারা অপরাজয় ন্যারেটিভ নির্মাণ করছে। এই জরিপ এবং বাস্তবতা সবাই যে টের পাচ্ছে, যার ফলে বিএনপি এখন বলছে যে জামাত নাকি বোরখা পরে ভোট দিয়ে জিতবে। মানে আগে বাগেই বলছে, বলেন আপনি, তারা আমাদের মায়েরা বোনেরা বোরখা পরবে, এটাই সত্য, এবং বোরখা পরে মুখ আটকে ভোট দিতে যাবে, এটাই সত্য, এবং সেই ভোটে জামাত জিতবে, এটাই সত্য। আপনি যতই কান্নাকাটি করেন লাভ নেই। আপনি বাংলাদেশে বোরখা নিষিদ্ধ করতে পারবেন, আপনার পিঠের চামড়া থাকবে না। আমার দেশের নারীরা বোরখা পরবে, মুখ আটকে চলবে। কোন শক্তি, কোনো পান্ডা বোরখা নিষিদ্ধ করতে পারবে না। ক্লিয়ার কথা, বোরখা পরে ভোট দিতে যাওয়া হবে। তো দর্শক, আসন ভিত্তিক জরিপ প্রকাশ করেছে সোচ্চারের জরিপ বাংলাদেশে এই মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক। ন্যারেটিভের জরিপ, সোচ্চারের জরিপ, এরা যৌথ জরিপ করে। আসন ভিত্তিক জরিপ, ঢাকা কয়েকটা আসন বা দলীয় প্রধানদের আসনের কথা বলা হচ্ছে, এতে হিসাব নিকেশ ক্লিয়ার। আর কিসের জরিপ? সবচেয়ে বড় জরিপ আপনি নিজে, আপনি রিক্সাওয়ালা, ভ্যান চালক, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কাছে জিজ্ঞেস করেন। আপনি নিজ গ্রামে যান, নিজ গ্রামে, আপনার তো একটা গ্রাম আছে, সেখানে চারদিকে তাকিয়ে দেখেন বিএনপি কারা করে আর জামাত কারা করে। কোন দলকে কে ভোট দিবে সিদ্ধান্ত নিয়েছে না? বিএনপি করে কারা? যে ছেলেটা কোনো পেশা নাই, বাস কাউন্টারে যাত্রী দালালি করে, যে এই ঢাকা যাত্রাবাড়ি 4 300 350 এই এখনই যাবে, এটা বলে বলে যাত্রী উঠায় আর 20 টাকা কমিশন পায়। এই হচ্ছে বিএনপি সবচেয়ে বড় নেতা। চিন্তা করছেন এটা খারাপ পেশা তা না, কিন্তু বিএনপি লেভেল। আর জামাতের মানে বিএনপির পক্ষে ভোট চায় এই কাউন্টারের দালাল, আর জামাতের পক্ষে ভোট চায় ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের হেডমাস্টার, মসজিদের ইমাম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই হচ্ছে পার্থক্য। আপনার গ্রামে তাকিয়ে দেখেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রতিষ্ঠিত, যাদের টাকা আছে, যাদের পেশা আছে, চাকরি আছে, তারা কোন দলের পক্ষে? আর যে মাদক ব্যবসা করে কিন্তু অথবা কোনো পেশা টেশা নাই, বিভিন্ন আপনারা সবাই মিলে কিছু দিলে কোন রকম চলে, তারা কোন পক্ষে? খোঁজ নিয়ে দেখেন, হিসাব ক্লিয়ার। দর্শক, এখানে দানের শেষের পক্ষে কেউ নাই, একদম ভেরি লিটল অ্যামাউন্ট, ওই ডাকসুর মতো। তো সেখানে এটি তো বড় জরিপ, আমি আপনি যা দেখি এর চেয়ে বড় জরিপ আছে। মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, ভেরি সিম্পল, আর কিছু দরকার নেই। বিএনপি দুঃশাসন 2001 থেকে 2006 মানুষ দেখেছে, এখানে তার কোনো কথাই নেই, ফাইনাল ঘটনা। অতএব দর্শক, আমার আপনার জরিপ সবচেয়ে বড় জরিপ। বিএনপিকে দেখতেছে না। জামাতের ত্রুটি বিচ্যুতি সমালোচনা থাকলেও তাদের বিকল্প এখন জামাত।
আওয়ামী লীগের লোকজনের কাছে একমাত্র বিকল্প এখন জামাত। কারণ বিএনপি তাদের উপর যে নির্যাতন করেছে, যে মিথ্যা মামলা দিয়েছে, তাতে তারা বিএনপিকে ভোট দিতে পারে না। বিএনপি তাদের ঘর বাড়ি পুড়িয়েছে, তাদের মাছের গেট দখল করেছে, তাদের বাগান দখল করেছে, তাদের কাছ থেকে চান্দা খেয়েছে। আর বিএনপি যা করে আপনার পাড়া প্রতিবেশী, তাদের চরিত্রটা কি, ক্ষমতা আসলে যে তারা কতটা বেপরোয়া হয়ে উঠবে, এটা সবাই দেখে। এই জন্য পুরো জাতি ঐক্য বলছে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, দাঁড়িপাল্লা লাগুক বা না লাগুক ভোট এদেরকে দিব। আজকে হিজাবি নন হিজাবি সব ধরনের সেলিব্রিটিরা দাঁড়িপাল্লার পক্ষে, তো এরা জিতবে, এটা দিবালোকের না স্পষ্ট। এরা সোচ্চারের একটা জরিপ ক্লিয়ার হিসাব এসেছে, পুরো জরিপ, পুরো 300 আসনে আসন ভিত্তিক জরিপ দরকার নেই, সিম্পল হিসাবই যথেষ্ট। এখানে প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে জামাতের আমির, মানে বিএনপি যিনি প্রার্থী তার চাইতে অনেক, জামাতের আমির প্রায় 50% ভোট পাবেন, আর 30% সামথিং ভোট পাবেন বিএনপির প্রার্থী, বিপুল ভোটে এগিয়ে। নাহিদ ইসলাম তিনিও কয়েক পার্সেন্ট ভোটে এগিয়ে, এবং নাহিদ ইসলামের আসলে বিএনপি যে প্রার্থী তার নমিনেশন বাতিল হলেও হতে পারে। তিনি এমন আছে যে শেষ মুহূর্তে কোর্টের সিদ্ধান্তে নাহিদ ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বী সে নির্বাচনই করতে পারবে না, দ্যাট কুড বি। আমি চাই যে না, তিনি নির্বাচন করুক এবং ভোটে হারুক। হাসনাতের মতো ফাঁকা মাঠে গোল দিলেও দিতে পারে, অসম্ভব হয়। কারণ বিএনপির লোক এগুলো সবগুলো ঝামেলাস, জাস্ট তথ্য প্রমাণের ঘাটতি। তথ্য প্রমাণ থাকে কমপক্ষে 50 জন বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সিটকে ফেলে দেওয়া যেত প্রার্থী দিয়ে। হাসনাতের কাছে তথ্য ছিল মঞ্জুরুল মুন্সি ধরা খেয়েছে, একদম নির্বাচন করতে পারে, কারণ হাসনাত ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আরে নির্বাচনের আগেই তো জামাত এনসিপির বিজয় শুরু হয়ে গেছে, বিএনপি তো পালাতে শুরু করেছে নির্বাচনের আগেই। ওই যে মঞ্জুরুল মুন্সি গেছে যায় বাংলায়। দর্শক, এই জায়গায় দলীয় প্রধানদের বিষয়টা সোচ্চারে জরিপে যেটা উঠে এসেছে, তাতে আমির জামাত বিপুল ভোটে গিয়ে, কমপক্ষে 15 থেকে 20% ভোটের ব্যবধানে গিয়ে। হ্যাঁ, তারেক জিয়া জরিপে এসেছে 3% ভোটে এগিয়ে। এই জিনিসটা একটু খেয়াল করেন, আমির জামাত 15%, কমপক্ষে 15% ভোটে এগিয়ে জরিপে, আর তারেক জিয়া 3% ভোটে এগিয়ে। এই 3% বাকি 3 দিনে পাল্টে যেতে পারে। 3% এগিয়ে এখানেও খেলা করবে। জামাতে যারা ভোট দিবে তারা ভোট দিতে যাবে, যারা জামাতের পক্ষে মতামত দিচ্ছে। আর বিএনপির পক্ষে ভোট দিতে অনেকে ভোট দিতে যাবেই না। আবার প্রত্যেকটা সেকেন্ড সুইং ভোটারদের বা এখনো এই যে 3% এগিয়ে তারেক রহমান, এখানে অনেকে আনডিসাইডেড আছে যে এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দিবে, তারা জামাতকে ভোট দিবে এবং তাদের মাধ্যমে 3% মেকআপ হয়ে এস এম খালেদুজ্জামান জিতে যাবেন ঢাকা সদরতে। কিভাবে দেখেন, যারা সুইং ভোটার এখন সিদ্ধান্ত নেয়নি, তারা কেউ তারেক জিয়াকে ভোট দিবে এটা কল্পনা করবেন না। কারণ সুইং ভোটাররা তারেক জিয়াকে ভোট যারা দিবে এরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনের 1-2 দিন আগে সিদ্ধান্ত নিয়ে তারেক জিয়াকে ভোট দিবে, কেন তারেকের মধ্যে কি আছে, তিনি যে খাম্বা না কি, এটা কি জাতি দেখেনি? সুইং ভোটাররা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। সেই ক্রিটিক্যাল লোকজন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে পুরনো পরীক্ষিত দুর্নীতিবাজ তারেক জিয়াকে ভোট দিতে পারে না। অতএব তারেক জিয়ার আসনে এস এম খালেদুজ্জামানের ফিক্সড ভোট অলরেডি তারেক রহমানের কাছে 3% বাকি আছে, আর আনডিসাইডেড ভোটার এখনো 10% এর মতো। ওই 10% এর মাধ্যমে কমপক্ষে 4% ভোট এস এম খালেদুজ্জামান পাবেন। তো আমরা বিশ্বাস করি, আমাদের প্রেডিকশন হচ্ছে অল্প ভোটের ব্যবধান হলেও এস এম খালেদুজ্জামান জিতবে। মামুনুল হকের ক্ষেত্রে সেম, মামুনুল হক একটু পিছিয়ে আছেন, কিন্তু ওই যে এই ববি হাজাজ বা এই টাইপের ধানের শীষ মার্কা প্রার্থীদের জাতি দেখেছে, সুইং ভোটার শেষ পর্যন্ত নতুন কাউকে সুযোগ দেবে। সুইং ভোটারদের পছন্দ নতুন কেউ, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের পছন্দ ফাইনাল, যারা এখন সিদ্ধান্ত নেয়নি তারা সিদ্ধান্ত নিলে নতুনদেরকেই পছন্দ করবে, এটা নর্মাল। আর যে পক্ষে অনলাইন হাইপ বেশি, যে পক্ষে জিতবে বলে ধারণা বা ক্ষমতা আসবে বলে ধারণা, তাদেরকে ভোট দিবে। জামাত ক্ষমতা আসবে এটা তখন একটা পারসেপশন হয়ে গেছে, তাদেরকে ভোট দিবে। তা আবেগে তারেক রহমান এদেরকে ভোট দিবে না। তো দর্শক, জামাত এনসিপি বিপুল ভোটে জিতে যাবে, এই হিসাবে এখন স্পষ্ট হয়ে গেছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী স্পষ্টভাবে ঘোষণা করেছেন জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। এর আগে তিনি বিভিন্ন সময়ে এটাও বলেছেন জামাতের সাথে গেলে কাফের হয়ে যাবে। তিনি কি বক্তব্য দিয়েছেন আমি পুরোটা একটু পড়বো, খুবই অল্প কিছু কথা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তার আগে একটা প্রশ্ন করে রাখা দরকার, যেন মুহিবুল্লাহ বাবুনগরীকে কি কাফের আখ্যা তাদের দেওয়া উচিত না? জামাতের কথা বলছি, জামাতের রাজনীতি বা জামাতের ইসলাম বা আকীদার প্রশ্ন না, জামাতের রাজনীতি নিয়ে প্রশ্ন যারা করেন। আমি এই প্রশ্নটা বহুদিন থেকে করেছি। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে জানিয়েছি, আমি একজন মধ্যপন্থী উদার গণতন্ত্র বিশ্বাসী মানুষ হিসেবে, যে কোনো ফর্মের ধর্মের নামে হোক বা অন্য কোনো আইডেন্টিটি, বর্ণের নামে হোক বা অন্য কোনো জাতিগত পরিচয়ের নামে হোক, ভাষার নামে হোক, কোনো আইডেন্টিটি পলিটিক্স আমি এন্ডোর্স করি না। এতে বিভৎস ঘটনা ঘটে গেল। আর জামাতের 71-এর ভূমিকার জন্য তো কথা বলছি। আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধকে দেখি না, মুক্তিযুদ্ধকে খুবই উঁচু জায়গায় স্থান দেই, সেই হিসাবে দেখছি। জাস্ট পলিটিক্যাল ক্রিটিসিজম। তার ফল হচ্ছে আমি ক্রমাগত নাস্তিক, কাফের এই ট্যাগ পেয়েছি। মানে অনলাইন প্রোগ্রামে জামাতের হয়ে ব্যাটিং করা ব্যারিস্টার আমাকে নাস্তিক বলেছেন, কমেন্টে তো আছেই। আর সবচেয়ে বড় কথা, একজন এমপি ইলেকশন করছেন আমির হামজা, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা অনলাইনে পাবেন, দেখে নেবেন, যিনি আমি মুক্তিযুদ্ধের সমস্যা না থাকলে জামাতের রাজনীতি সমর্থন করতাম না, উনি রেফারেন্স দিয়ে বলছেন। এতেই আমি টাটকা শয়তান হয়ে গেছে, আমাকে দেখতে টাটকা শয়তানের মতো লাগে, আমি কাফের হয়ে গেছি, আমার জানাজা পড়া যাবে না, এসব কথা বলেছেন। এসব লোককে তারা মনোনয়ন দিচ্ছে। আরও কত সব বিভৎস নোংরা কথাবার্তা এই নোংরা লোকটা বলেছে, কিন্তু জামাত ইসলামী তাকে নমিনেশন বহাল রেখেছে এবং তিনি নির্বাচন করে বেড়াচ্ছেন। সারা পৃথিবীর দেশবাসী তো বটেই, সারা পৃথিবীরও দেখা উচিত জামাত আসলে কারা, কি করছেন। সেই প্রসঙ্গে বলছি, মুহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন। আমি প্রায় বলি, ওটা বলবেন, আগেও বলেছি, হ্যাডাম নাই, জাহেদকে বলে ফেলা যায় কাফের শয়তান, যাকে কোপায় মেরে ফেললো কেউ। বাংলাদেশে একজন মুসলিমকে যখন কেউ কাফের শয়তান খেতাব দেয়, নাস্তিক খেতাব দেয়, সে মুরতাদ হয়ে যায়, কেউ মনে করে তাকে হত্যাযোগ্য করে ফেলা যায়। ইয়াস, কিন্তু মুহিবুল্লাহ বাবুনগরীকে আবার যায় না, উনি হেফাজত ইসলামের আমির। তো একটু পড়ি, তিনি একটা সবাই বলেছেন মওদুদি জামাতের সঙ্গে যারা জোট করেছে তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। আমি আবারও পড়ছি, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। তিনি আরও বলেন, জামায়াত ইসলামের সঙ্গে আমাদের মৌলিক আকীদাগত বিরোধ রয়েছে, তারা দিনের সঠিক ব্যাখ্যা দেয় না, তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাতিল শক্তি মুসলমানের জন্য হারাম এবং জামাতকে তিনি বাতিল শক্তি বলছেন। মানে মুহিবুল্লাহ বাবুনগরীকে নাস্তিক, কাফের ঘোষণা করতে, শয়তান বা টাটকা শয়তানের মতো দেখতে বলতে আর কত কি বলতে হবে?
জামাতকে বলবে? আমরা একটা কথা বলতে চাই, ইসলামের ইন্টারপ্রিটেশন, আমি জামাতকে ইসলামের ইন্টারপ্রিটেশন নিয়ে কোনোদিন ব্যাখ্যা করবো না, প্রশ্ন করিনি, আমি সেটা করার যোগ্য মানুষও নই। আমি জাস্ট একটা কথা বলার চেষ্টা করেছি যে আইডেন্টিটি পলিটিক্স যেহেতু জামাত করছেই, তার দলের নামের সাথে ইসলাম আছে, তাকে দেখাতে হবে সে ইসলামকে কীভাবে ইনকর্পোরেট করছে তার দলের মধ্যে, সে শারিয়া করছে কি করছে না, না করলে ঘোষণা দিতে হবে আমিরের পর্যায়ে থেকে, ইশতেহারে থাকতে হবে করবো না, অথবা করলে সেটা কেমন হবে। ইনফ্যাক্ট ইসলামের যদি কথা নাই তাতে কি হয়ে গেল? কারণ ওনাদের তো গুপ্ত ধারা থাকে, জামাতে জায়গায় নারী আমির হতে পারবে না কোথাও লেখা আছে, কিন্তু আমরা দেখলাম তো আছে, খুব ভালো মতো আছে, তারা এটা প্রকাশ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বলেন, তাদের নারী নেত্রী সেটা মেনে আবার ঘোষণাও দেন, সংবাদ সম্মেলনে কথা বলেন। তো তাহলে কোন কোন গুপ্ত আছে না ছিল আমাদের জানতে হবে। তো শুধু আমি এই প্রশ্নটুকু করেছিলাম, ইসলামের ইন্টারপ্রিটেশন না। আর যদি তিনি শারিয়া কায়েম না করেন তাহলে তাহলে ইসলাম শব্দটা কেন ব্যবহার করছেন, যে প্রশ্নটা ইনফ্যাক্ট বাইতুল মুকাররমের খতিব তুলেছেন গতকাল, আমি আপনাদেরকে তার বক্তব্যটা শুনিয়েছি, এটাই এখন খুবই আলোচনার ব্যাপার। তো এই মুনাফিকি নিয়ে কথা বলা দরকার আছে। তার চেয়েও জরুরি কথা, মহিবুল্লাহ বাবনগরী তাদের আকীদার প্রশ্নই তুলছে, যে দলটা ইসলামের কথা বলেন উনি মনে করেন যেটা ইসলামই না। এখন আল্লামা বাবনগরী ইসলাম বোঝেন না, কে বোঝেন না, আমরা তর্কে ঢুকছি না, এই তর্কে ঢুকছি না। আমি জাস্ট ওই কথাটাই বলতে চাইছি, এইরকম সর্বজন শ্রদ্ধা একজন মানুষ এই ধরনের একটা মন্তব্য করছেন, ভোটারদের বিবেচনা করা দরকার, তাদের আচরণ মেলানো দরকার। ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপের মধ্যে একটা হচ্ছে মুনাফিকি, নিজেকে ডিসগাইজ করা। আমি কি করবো আমি জানি না, ঘোষণা দিয়ে বলছি না, করবো বা করবো না, এটা করবো ওটা করবো না, কেউ ধাপে ধাপে করবেন, ধাপে ধাপে কোন ধাপে কত ধাপে, এই ধাপে কতটুকু, পরের ধাপে কতটুকু, সবকিছু বলা দরকার। একটু বিস্তারিত কথা বলবো, সবকিছু বলা দরকার, সবকিছু বলা দরকার। আমাদের ভোটাররা নিশ্চয়ই বিবেচনা করবেন। অন্য ধর্মগুলোই যাই বলছেন, বাইতুল খতিব খুবই, উনি হওয়ার পর, আমি আসলে তো ওনাদের খবর খুব বেশি রাখি না, উনি হওয়ার পর আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মগুলোকে দেখেছি যে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছেন যে অত্যন্ত নির্লোভ একজন মানুষ এই দায়িত্বে গেছেন, সেই প্রশংসা দেখেছি। একই সাথে মহিবুল্লাহ বাবনগরী সম্পর্কেও এই রকম কথা বলছেন, তিনি সবার মুরব্বী স্থানীয় মানুষ, কিন্তু তিনি এই কথাটা বলছেন। এই ভোট শুধুমাত্র সুশাসন দুর্নীতির জায়গায় থাকলে ভালো হতো, এটা জনগণের জন্য ভালো, দুর্নীতি মুক্ত করা, সুশাসন দেওয়া, জনগণের স্বার্থ দেখা, এটা আছেই, কিন্তু এই ভোটে আদতে প্রধান হয়ে উঠছে একেবারে ভিন্ন ইস্যু, আমরা কার হাতে দেশ তুলে দেবো। ভুলভ্রান্তি থাকা একজন মোটামুটি চিনতে পারি মানুষ, নাকি চিনতে পারি না এমন একটা মানুষ, তিনি মুনাফিকি করে নানা রকম চেহারা প্রয়োজন মতো আমাদের দেখান, ভোটারদের ভাবতে হবে। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে, আপনাদের লঙ্গি খুলে দেবো, আপনাদের চরিত্র উন্মোচন করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশনের যে প্রহসন এই রাষ্ট্রের মালিকের সাথে করেছে ভাড়াটিয়া হিসেবে, সেটি কখনো রাষ্ট্রের মালিক মেনে নেবে না। বন্ধুরা, এই রাষ্ট্রের মালিক কারা? এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। আপনারা কাকের বাসায় কুকিলের ডিম পাচ্ছেন, দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য, আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখের নির্বাচন, এই 12 তারিখের নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সীমাবদ্ধ রয়েছি। যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো, আপনাদের পিঠে চামড়া তুলে ফেলতাম, আমরা বুঝিয়ে দিতাম অন্যায়কারীর বিরুদ্ধে এই জনগণ যদি একবারে জেগে ওঠে, আপনাদের পিঠের চাল থাকবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আসন্ন নির্বাচনে এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। এই 17 বছরের মানুষের ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা অসাধু অফিসার, এরা অসাধু রাষ্ট্রের কর্মচারী। এই বার্তা তার গ্রামের বাড়ি পৌঁছে যাবে, এরপরে পৌঁছে যাবে আন্তর্জাতিক অঙ্গনে, পৌঁছে যাবে জনগণ পার্টি। আপনারা যদি ভেবে থাকেন আপনারা এই প্রশাসনের প্রোটেকশন নিয়ে এসি রুমের মধ্যে নিরাপদে আছেন, ভুল ভাবছেন। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে, আপনাদের লঙ্গি খুলে দেবো, আপনাদের চরিত্র উন্মোচন করে দেব। আপনারা দালাল, আপনারা বাটপার, আপনারা প্রতারক, আপনারা প্রতারণা করতে করতে বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করেছেন। এত বড় দুঃসাহস, এত বড় কলিজা, আপনারা কাদেরকে নির্বাচনের জন্য ঘুরিয়েছেন? আজকে আমি যাদের রিস্ক নিয়েছি, 17 বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারি নাই, 18টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি, হারুনের কাছে একাধিকবার আটক হয়েছি, মৃত্যুতে একাধিকবার ভাত না খাই আমাদেরকে বসিয়ে রেখেছে, আমরা ঠিকমতো ইউনিভার্সিটিতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। এই নতুন বাংলাদেশ করার জন্য আমরা এই ত্যাগ করেছি, আপনারা তার বিনিময়ে আমাদেরকে পুরস্কৃত করলেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে একটা বার্তা দিতে চাই। বাংলাদেশ জনগণ পার্টির গণবিজ্ঞপ্তি জারি করেছেন, প্রতীক বরাদ্দ করেছেন, এটি নিয়ে আর আপনারা কালক্ষেপণ করবেন না। 88 দিন আপনারা পার করেছেন, এখন পর্যন্ত কোনো শুরু আপনারা করেননি। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা আমাদেরকে সনদ হস্তান্তর করবেন, গেজেট প্রকাশ করবেন। আপনাদের খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো, খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। প্রথম খবরটা হচ্ছে, গত 2 দিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম রাজবাড়ী 2 এবং নরসিংদী 2, এখানে এনসিপির প্রার্থীর সাথে জামাত প্রার্থীর যে একটু দূরত্ব চলছিল বা মনোমালিন্য চলছিল, সেটি সমাধান হয়েছে। আজকে আমাকে একজন একটা ছবি পাঠালেন, এই যে এটা একটু দেখুন, অর্থাৎ সারওয়ার তুষারের সাথে জামাতের আমজাদ হোসেন তিনি একত্রিত হয়ে মিছিল করেছেন শাপলাকলির পক্ষে। এটা খুবই ভালো খবর, আমরা আলহামদুলিল্লাহ পড়ি, সমাধানটা হলো। রাজবাড়ী 2 এর খবরটা আমরা এখনো পাই নাই, পাইলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একটা বড় ধরনের আঘাত হানার একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটি ভেস্তে গেছে। চক্রান্তটা হচ্ছে সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা
সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন শাহের। এই বিষয়টা ধরা পড়ে গেছে। বিষয়টা কিরকম? ঢাকা 17 আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান। তো তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে একটু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে সেখানে প্রায় 90% বাহিনীর সদস্য, তাদের পরিবারের লোকজন তারা জামাত ইসলামের পক্ষে ভোট দিবেন বা তারা 11 দলীয় জোটের পক্ষে। তো এই খবর পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তার ঘুম হারাম হয়ে গেছে। এটি আমি যে খবরটি আপনাদেরকে বলছি এটি কিন্তু একেবারে 100% আপনাদের ধরে নেবার দরকার নেই। এটা অসমর্থিত সূত্রে প্রাপ্ত, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, তবে হওয়ার সম্ভাবনাই বেশি, আমি মিলাই দিচ্ছি আপনাদেরকে। তো তারেক রহমান যখন এটি জানতে পারে যে সেখানে 90% ভোট সেনাবাহিনীর ভিতরে চলে যাচ্ছে এবং তারা 90% চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক, তারা বিএনপির কার্যক্রম দেখে ইতিমধ্যেই তারা এটি কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যা করে গেছে এরা এসে তার থেকে বেশি ছাড়া কম করবে না। জুলকারনাইন শাহের স্বর্ণাপন্ন হয় যে এখানে কি করা যায়, এক্ষেত্রে কি করতে পারি। তখন তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে, ওই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি। তখন জুলকারনাইন শাহের সেনাবাহিনীর, তার তো অবশ্যই কিছু লোক আছে এবং সেনাপ্রধানের সাথেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক আছে। এর মানে এই নয় যে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে তিনি এটি করিয়েছেন, এটি আবার বোঝা দরকার নেই। তো যাই হোক, ওইখান থেকে যে কোনো সোর্স থেকে তিনি 1 মাস আগে ঘটে যাওয়া এই ডক্টর খালেদুজ্জামানের একটি ভিডিও, সেনাবাহিনীর সাথে একটি ভিডিও তিনি ওটা কালেক্ট করেন। ভালো করে বুঝবেন, কিন্তু এটা কিন্তু দেওয়ার কোনো এখতিয়ার নেই। আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে রাস্তার পাশে বিভিন্ন মহাসড়কে, এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আমরা যে কেউ চাইলেই দিতে পারি না, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আবেদন করতে হয়। আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সেই সিসিটিভির ওই ফুটেজটুকু আমরা সরবরাহ করি। তো তার মানে কি? তার মানে কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত কারো কাছে তাদের যে গোপনীয়তা, যে সিসিটিভি যে রেকর্ড, এগুলো দেওয়ার কোনো এখতিয়ার নেই, কোনো বিধান নেই। জুলকারনাইন শাহের তিনি তার পরিচিত মহল থেকে হয়তো তিনি এটি সংগ্রহ করেছেন, ওই বডি ক্যামেরার ফুটেজটুকু খালেদুজ্জামানের সাথে যে কথোপকথন হচ্ছিল, এইটা তিনি নিয়ে এসে বাজারে ছেড়ে দেন, মার্কেট গরম করার জন্য একটা চেষ্টা করেন। তার মূল উদ্দেশ্য ছিল তিনি সেনাবাহিনীকে খেপিয়ে দেবেন। সেনাবাহিনীর ভিতরে এটি দেখিয়ে তিনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, তোমরা যাদেরকে ভোট দিতে চাচ্ছ, ক্ষমতায় আনতে চাচ্ছ, দেখো তারা তোমাদের প্রতি কত বিরাগ ভাজন এবং তারা ক্ষমতায় আসলে তোমাদের কি অবস্থা করবে এবার চিন্তা করো। এরকম একটা প্ল্যান তার ছিল। কিন্তু আগেই তো বিধি বাম হয়ে বসে আছে। ডক্টর খালেদুজ্জামান ওই ঘটনা ঘটার পরে তিনি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, মানে মুহূর্তের ভিতরে ওটা তিনি মিউচুয়াল করে ফেলেছেন। ভুল তো হতেই পারে, স্বাভাবিক। সেখানে তো একটু ভুল ছিলই, কারণ হচ্ছে তারেক রহমান এবং খালেদুজ্জামান তো একই, দুজনই সিভিলিয়ান, দুজনই ক্যান্ডিডেট। তাহলে তারেক রহমানের সাথে এক ধরনের আচরণ, তাকে সুযোগ সুবিধা দেয়া আর ওনাকে সুযোগ সুবিধা না দেয়া, এটি তো অন্যায়। দেবে না, কাউকেই দেবে না, একজনকে দেবে আরেকজনকে দেবে না, এটি তো অন্যায়। তো উনি ওই কথাটাই খুব উচ্চ স্বরে বলেছেন। যাই হোক, বলার পরে ওটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পরে জুলকারনাইন শাহের তিনি এই ফুটেজটি বাজারে ছেড়ে দিলেন মার্কেট গরম করার জন্য। শুধু এখানেই তিনি ক্ষান্ত হলেন না, আবার কি করলেন? তার কয়েকদিন পরে এআই রিলেটেড একটা ভিডিও বানালেন। ডক্টর খালেদুজ্জামান এক্সিম ব্যাংকে না কোন একটা ব্যাংকে গিয়ে তার ম্যানেজারকে মেরে নাক পাঠিয়ে দিয়েছে, এআই দিয়ে চালানোর চেষ্টা করলেন। তো আসলে প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।